মাঝারুল, ওই মাঝারুল কি নাইমুর রশিদ, ওই নাইমুর রশিদ। guardian appointed by court. So আমরা
গার্ডিয়ান এবং তিনি মার উপরে মানে মায়ের উপরে তার পজিশন থাকবে। লাস্টে গার্ডিয়ান অ্যাপয়েন্টস বাই দি কোর্ট। এখানে গার্ডিয়ানস ওয়ার্কস অ্যাক্ট হচ্ছে গার্ডিয়ানস ওয়ার্কস অ্যাক্ট 1819 গার্ডিয়ানস অ্যাপয়েন্টস বাই দি কোর্ট। এটা হচ্ছে গার্ডিয়ানস ওয়ার্কস অ্যাক্ট 1819 সেই একটা মাত্র যখন কেউ ডিস্ট্রিক্ট জাজেস কোর্টে অ্যাপ্লাই করে এবং অন বেস অফ দ্যাট অ্যাপ্লিকেশন যখন তাকে গার্ডিয়ান প্রদান So, দেখো পরে অ্যাকচুয়ালি তাদের হচ্ছে টেস্টামেন্টারি গার্ডিয়ান এবং গার্ডিয়ান অ্যাপয়েন্ট বাই দি কোর্ট। এখানে কি হচ্ছে ডকুমেন্ট দরকার হচ্ছে না, এই ডকুমেন্ট ছাড়া তারা কিন্তু গার্ডিয়ানশিপ অ্যাটেন্ড করতে পারছে না। কিন্তু ন্যাচারাল গার্ডিয়ানের ব্যাপার হচ্ছে এখানে আলাদা করে কোনো ডকুমেন্টের দরকার নেই, এখানে তারা অটোমেটিক্যালি হচ্ছে গার্ডিয়ানশিপটা পাচ্ছে। শুধুমাত্র মা এবং বাবা ছাড়া আর কেউ কিন্তু ন্যাচারাল গার্ডিয়ান হতে পারে না। শুধুমাত্র মা এবং বাবা এই দুজন ছাড়া আর কেউ ন্যাচারাল গার্ডিয়ান হতে পারে না। এখন আমরা তিনটে ক্যাটাগরির মধ্যে একদম প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে ন্যাচারাল গার্ডিয়ান। ন্যাচারাল গার্ডিয়ানের ন্যাচারাল গার্ডিয়ান হচ্ছে কারা ন্যাচারাল গার্ডিয়ান হবে, তাদের পাওয়ার্স এবং ফাংশন তারা কি কি কাজ করতে পারবে, কি কি কাজ করতে পারবে। এখন আমি সেই জিনিসটা দেখবো। তো ন্যাচারাল গার্ডিয়ান তো আমি বলেছি যে ন্যাচারাল গার্ডিয়ান হচ্ছে বাবা, বাবার আগে বাবার প্রেজেন্সে অন্য কেউ ন্যাচারাল গার্ডিয়ানশিপ ক্লেম করতে পারে না। বাবার অ্যাবসেন্সে মা যদি না বাবা কোনো উইল রেখে যান, যদি বাবা উইল রেখে যান তবে উইলের মাধ্যমে যাকে তিনি গার্ডিয়ান অ্যাপয়েন্ট করেছেন তিনি হচ্ছে মাইনরের গার্ডিয়ান হবে, ঠিক আছে। আর বাবার অ্যাবসেন্সে হবে মা। এখন যদি বাবা এবং মা না থাকে তাহলে তখনই প্রসঙ্গ আসবে যে কোন কাকে গার্ডিয়ান অ্যাপয়েন্ট করবে, রাইট। বাবা এবং মা ছাড়া অন্য কোনো আত্মীয় ন্যাচারাল গার্ডিয়ানশিপ পেয়ে যাবে। কারো বাবা মাও সেক্ষেত্রে কি হবে, গার্ডিয়ান নিয়োগ করবে। গার্ডিয়ান নিয়োগের ক্ষেত্রে তো রেফারেন্স থাকবে নিয়ারেস্ট প্যাটার্নাল কিনস। নিয়ারেস্ট প্যাটার্নাল কিনস মানে যারা মানে মাইনরের বাবার দিকে সবচেয়ে নিকট আত্মীয় যারা আছে তারা হচ্ছে মাইনরের গার্ডিয়ান হবে। যদি তারা না থাকে তো নিয়ারেস্ট ম্যাটারনাল রিলেশনস, তো তখন হচ্ছে মায়ের দিকে যারা সবচেয়ে কাছের হবে তারা। এখন এই যে বলছি বাবার দিকে নিয়ারেস্ট রিলেশনস হবে, মায়ের অথবা মায়ের দিকে নিয়ারেস্ট রিলেশনস হবে, এটা কিন্তু হার্ড অ্যান্ড ফাস্ট রুল না। এখানে কোর্টের সামনে একটাই গাইডিং প্রিন্সিপাল, সেটা হচ্ছে ওয়েলফেয়ার অফ দি মাইনর, ওয়েলফেয়ার অফ দি মাইনর অ্যান্ড ওয়েলফেয়ার অফ দি মাইনর। এখন কোর্টের কাছে যদি মনে হয় যে ম্যাটারনাল রিলেশনসদেরকে নিয়োগ করাটা মাইনরের কল্যাণ বেশি করে নিশ্চিত করবে, সেক্ষেত্রে কোর্ট কিন্তু ইন রেফারেন্স অফ প্যাটার্নাল রিলেশনস কে বাদ দিয়ে কি করতে পারে,
মাইনর পার্সন এবং প্রপার্টি দুটো টেক কেয়ার করে, রাইট? একটা জিনিস দেখো, গার্ডিয়ানের কিন্তু সেরকম কোনো রাইট নেই, অব্লিগেশনই রয়েছে বেসিক্যালি। সো প্রাইমারিলি মাইনরের যে পার্সন সেটা টেক কেয়ার যারা করবে না, প্রপার্টির ক্ষেত্রে কি হবে? প্রপার্টির ক্ষেত্রে সেপারেট প্রপার্টি যদি হয় কম্পালসরি এটা ডাজন্ট ম্যাটার এটা কি বিকাশের স্কুল নাকি দায়ভাগা স্কুল, কনস্ট্যান্টলি হচ্ছে ফাদার ন্যাচারাল গার্ডিয়ান যিনি থাকছে তিনি হচ্ছে সেপারেট প্রপার্টি গার্ডিয়ান। প্রবলেমটা হচ্ছে যখন মাইনরের ইন্টারেস্ট হলো আনডিভাইডেড প্রপার্টি থাকে সেক্ষেত্রে দায়ভাগা এবং বিকাশের মধ্যে একটা পার্থক্য হয়। বলো তো পার্থক্যটা কিরকম হবে? কাছাকাছি আবার আমি করছি প্রশ্নটা, যদি মাইনরের কোনো প্রপার্টিতে সেপারেট মাইনর যদি সেপারেট প্রপার্টি থাকে সেটার টেক কেয়ার করবে ন্যাচারাল গার্ডিয়ান, এটাতে দায়ভাগা বিকাশারাতে কোনো পার্থক্য নেই। কিন্তু মাইনরের যদি কোনো একটা অংশ কোনো আনডিভাইডেড প্রপার্টিতে থাকে সেই প্রপার্টিটা টেক কেয়ার করার ক্ষেত্রে দায়ভাগা এবং বিকাশারাতে একটা ডিফারেন্স রয়েছে। সেটা কি? বলো বলো, হচ্ছে কে বলছিলেন? কর্তা হ্যাঁ বলো, দিস ইজ দ্য রাইট আনসার। ভেরি গুড, বলো হ্যাঁ রাইট আনসার। ন্যাচারাল গার্ডিয়ান অর ফাদার, থ্যাংক ইউ ভেরি মাচ, দিস ইজ দ্য কারেক্ট আনসার। বিকাশারাতে হচ্ছে আনডিভাইডেড প্রপার্টিটা। আচ্ছা বলো তো কেন? একটু কঠিন হয়ে যাচ্ছে প্রশ্ন, তারপরে জিজ্ঞেস করছি এই ডিফারেন্সটা কেন? সেটা তো আছে, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে দায়ভাগাতে আনডিভাইডেড ইন্টারেস্ট হলেও কি হয় পোরশনগুলো সার্টেনলি থাকে, কার কোনটা সেটা নির্ধারিত থাকে, কিন্তু বিকাশারাতে কি হয় নির্ধারিত থাকে না, অ্যাজ ইফ সবাই পুরোটা থাকে। সেই কারণে যেটা হয় বিকাশারাতে কর্তা যিনি পুরো প্রপার্টিতে টেক কেয়ার করছেন তিনি মাইনরের ইন্টারেস্টটা টেক কেয়ার করবেন, যদিও মাইনরের পার্সন এবং সেপারেট প্রপার্টি যেটা সেটা টেক কেয়ার করছে তার ন্যাচারাল গার্ডিয়ান, কিন্তু আনডিভাইডেড ইন্টারেস্ট যখন থাকছে তখন সেটা করছে কর্তা বিকাশারাতে। আর দায়ভাগাতে কি হচ্ছে পুরোটাই ফাদার করছে, ন্যাচারাল গার্ডিয়ান করছেন পার্সন, সেপারেট প্রপার্টি, আনডিভাইডেড ইন্টারেস্ট ইন undivided interest in a joint family property, right? So where is the difference? এখন যদি প্রপার্টি মানে যদি প্রপার্টি জয়েন্ট হয়, জয়েন্ট ফ্যামিলি প্রপার্টি হয়, তখন হচ্ছে দুটো স্কুলের মধ্যে একটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। আদারওয়াইজ দুটো স্কুলের প্রিন্সিপাল কিন্তু একই রকম, রাইট? পার্সন সেপারেট প্রপার্টি এই ক্ষেত্রে দুটো স্কুলের প্রিন্সিপাল একই রকম, শুধুমাত্র যদি জয়েন্ট ফ্যামিলি প্রপার্টি হয় বিকাশারাতে সেটা কর্তা মেইনটেইন করছে আর দায়ভাগাতে সেটাও কিন্তু ন্যাচারাল গার্ডিয়ান হিসেবে পাওয়াই করছে। একজন অ্যাডপ্টেড সানের গার্ডিয়ান কি হবে বলো তো? গার্ডিয়ানশিপ অফ অ্যান অ্যাডপ্টেড সান, অ্যাডপ্টেড ফাদার যিনি তিনি গার্ডিয়ান হবেন এবং অ্যাডপ্টেড মাদার যিনি তিনি গার্ডিয়ান হবেন, এবং একই নিয়মে কিন্তু লাইন এক্সটা তৈরি হবে। কোনোভাবেই হচ্ছে তার বায়োলজিক্যাল প্যারেন্টস যারা তারা কিন্তু আবার চেঞ্জ করতে পারবে না। তার কারণ হচ্ছে অ্যাডাপশন মানে সিভিল ডেথ। অ্যাডাপশন মানে হচ্ছে যাকে অ্যাডাপশন নেওয়া হলো তার হচ্ছে বায়োলজিক্যাল প্যারেন্টসের কাছে মানে তার ন্যাচারাল বর্ন ফ্যামিলি যেখানে সেখানে মনে করা হয় তার মৃত্যু হয়েছে এবং অ্যাডপ্টেড
লিগালাইজ, রাইট? সেক্ষেত্রে আলাদা করে আর যেহেতু এটা লিগালাইজই হয়ে গেছে সেহেতু আলাদা করে আর এখানে মানে প্রপার্টি রাইট ইজ রিকগনাইজড এরকম কোনো কিছু দরকার নেই। অন্য কোনো ডিসএবিলিটি যদি মার না থাকে সেক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র ডিম্যারেজের কারণে একজন মাকে তার গার্ডিয়ানশিপের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এরপর রয়েছে লস অফ কাস্ট। লস অফ কাস্ট মানে কাস্ট লস করা মানে বর্ণ চ্যুতি একটা কাস্ট ক্লাস হিন্দু ধর্মের সাথে কাস্ট সিস্টেম ছিল তাই না? এখন কাস্ট সিস্টেমটা অনেক মানে কি বলবো খুবই সিরিয়াস একটা ইস্যু ছিল, কিন্তু কাস্ট ডিসএবিলিটিস রিমুভাল অ্যাক্ট পাস হওয়ার পরে এখন শুধুমাত্র মানে কাস্ট চুজ করার জন্য কোনো গার্ডিয়ানকে তার গার্ডিয়ানশিপ থেকে বঞ্চিত করা যাবে না। একজন গার্ডিয়ান যিনি ফাদার কোন অথবা মাদার তিনি যদি কোনো কারণে কাস্টকে ঠিক বাংলায় কি বলা যাবে বর্ণপ্রথা যেটা শুধুমাত্র তিনি কাস্ট রিমুভ করে কি বলে মানে বর্ণচ্যুতির কারণে তাকে হচ্ছে গার্ডিয়ানশিপের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। বিশেষ করে কাস্ট ডিসএবিলিটিস রিমুভাল অ্যাক্ট 1850 পাস হওয়ার পরে তোমরা জানো যে অনেকগুলো ক্ষেত্রেই হচ্ছে এই যে কাস্টের যে রেস্ট্রিকশন সেটা খুলে দেওয়া হয়েছে। বলো তো ম্যারেজের ক্ষেত্রে কিভাবে কাজ করে? বিয়ের ক্ষেত্রে যেটা ছিল আগে সেম কাস্টের না হলে কিন্তু বিয়ে শুদ্ধ হতো না, কিন্তু এখন সেম কাস্টের হওয়াটা জরুরি না, এখন সেম কাস্টের হওয়াটা জরুরি না। বিশেষ করে কাস্ট ডিসএবিলিটিস রিমুভাল অ্যাক্ট হওয়ার পরে ইন্টার কাস্ট ম্যারেজের গভর্নমেন্ট করা হলো। ঠিক তেমনিভাবে বর্ণচ্যুতির কারণে তার কাউকে কোনো গার্ডিয়ানকে তার গার্ডিয়ানশিপ থেকে বঞ্চিত করা যাবে না। এরপর রয়েছে চেঞ্জ অফ রিলিজিয়ন বাই ফাদার। একজন বাবা ধর্মান্তরিত হয়েছে শুধুমাত্র এই কারণে তাকে তার গার্ডিয়ানশিপ থেকে বঞ্চিত করা যাবে না, চিলড্রেনের যে গার্ডিয়ানশিপ সেখান থেকে বঞ্চিত করা যাবে না। একজন হিন্দু বাবা হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম যদি গ্রহণ করে এই কনভার্টেড হওয়ার কারণে তাকে তার গার্ডিয়ানশিপ থেকে বঞ্চিত করা যাবে না। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যেহেতু বাবার ধর্মই চিলড্রেন ধর্ম হিসেবে বলে নেওয়া হয়, সেক্ষেত্রে বাবা চাইলে তিনি যদি মনে করেন যে তার বাচ্চা হিন্দু হিসেবে গড়ে ওঠা জরুরি, সেক্ষেত্রে তিনি মানে কাস্টোডিয়ান মানে নিজে টেক কেয়ার না করছে কাস্টোডিয়ান তিনি তার কাছে হস্তান্তর করতে পারে, যাতে করে বাচ্চা হিন্দু হিসেবে গ্রো আপ
জন্য হচ্ছে গার্ডিয়ানশিপ হারাবে এবং কোর্ট হচ্ছে জিনিসটাই করবে, মানে কোর্ট হচ্ছে রায় দিবে যে তার যে বেনিফিট, যে মাইনর, তার বেনিফিট অনুযায়ী কোর্ট একটা ডিসিশন দিবে যে এই ব্যক্তিকে গার্ডিয়ানশিপ এখানে কোর্টের মধ্যে এই টপিকটাতে অন্যগুলোতে প্র্যাকটিক্যাল না, এখানে অন্য জায়গাগুলো হচ্ছে এই চেঞ্জ অফ রিলিজিয়ন বাই মাইনর, এখানে হচ্ছে কোর্টের মধ্যে অনেক কন্ট্রোভার্সিয়াল ডিসিশন দেখা গেছে। সেটা কিরকম, কোর্ট একটা সময় বললো যে মাইনর যদি ম্যাচিউর না হয় টু টেক ডিসিশন, সেক্ষেত্রে তোমাকে মাইনরের ডিসিশনটাকে কি করতে হবে, মাইনরের ডিসিশনটা ফলো করতে হবে। আবার একসময় কোর্ট এসে বললো যে না, মাইনর তো এরকম ডিসিশন নিতে পারে না, তাহলে প্যারেন্টসের ডিসিশন যেটা বা যিনি অ্যাপ্লাই করছেন তার ডিসিশনটা ফলো করা যায়। কিন্তু ফাইনালি কোর্ট এসে যেটা বললো সেটা হচ্ছে মাইনর ম্যাচিউর এনাফ হচ্ছে কিনা বা অন্য কোনো ক্লেইমের চেয়ে সবার আগে যেটা প্রাইম কনসিডারেশন, ও যেটা বললো প্রাইম কনসিডারেশন যেটা, সেটা হচ্ছে ওয়েলফেয়ার অফ দ্য মাইনর। এখানে কিন্তু এটা ছাড়া মাইনরিটি গার্ডিয়ানশিপের অন্য কোনো প্রিন্সিপাল পাবে না, একটাই গাইডিং প্রিন্সিপাল, সেটা হচ্ছে ওয়েলফেয়ার অফ দ্য মাইনর। এবং ফাইনালি কোর্টের মধ্যে একটা মানে দেখা গেল কোর্টের যে ট্রেনটা ফলো করছিল তখন থেকে আজ পর্যন্ত, সেটা হচ্ছে মাইনরের ওয়েলফেয়ারই হচ্ছে প্রাইমারি কনসিডারেশন, এবং যেটার মাধ্যমে মাইনরের ওয়েলফেয়ারটা নিশ্চিত করা যাবে সেটাই হচ্ছে ডিসিশন হবে। তো যদি আমরা দেখলাম যে যদি চেঞ্জ অফ স্ট্যাটাস হয়, সেটা মায়ের পুনর্বিবাহ হতে পারে, মায়ের ধর্মান্তর হতে পারে, বাবার ধর্মান্তর হতে পারে, মাইনরের ধর্মান্তর হতে পারে, অথবা তার যে কোনো গার্ডিয়ানের লস অফ কাস্ট হতে পারে, তার ফলে গার্ডিয়ানশিপের উপর ইম্প্যাক্ট হয়। আমরা সবগুলোর মধ্যে একটা সিমিলারিটি দেখতে পাবো, সেটা হচ্ছে আসলে এই পরিবর্তনগুলো গার্ডিয়ানশিপের উপর কোনো মেজর ইম্প্যাক্ট রাখে না, কোনো মেজর ইম্প্যাক্ট রাখে না। মেইন যে জিনিসটা সেটা হচ্ছে মানুষের ওয়েলফেয়ার যদি নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে কোর্ট সেটার উপরই এমফাসাইজ দিতে বাধ্য হবে। So let's see what are the powers of natural guardian. আচ্ছা, এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে বলো। ম্যাম একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। ম্যাম এনশিয়েন্ট হিন্দু ল অনুযায়ী হচ্ছে কেউ যদি নিজের ক্যাস্ট পরিত্যাগ করে এবং নতুন কোনো ক্যাস্ট গ্রহণ করে তাহলে হচ্ছে সে গার্ডিয়ানশিপ হারাবে। তো যখন হচ্ছে দ্য ক্যাস্ট ডিজিটাল সিম্বল 1850 যখন পাস হয় তখন হচ্ছে এইটা মানে সংশোধন করা হয়, অর্থাৎ এটা এখন হচ্ছে কেউ যদি ক্যাস্ট পরিবর্তন করে সে হচ্ছে গার্ডিয়ানশিপ হারাবে। তো আমার ম্যাম কোয়েশ্চেন হচ্ছে যে 1947 সালের আগে যত আইন হয়েছে সবগুলো তো হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশ দুইটার উপরই অ্যাপ্লিকেবল। তাহলে এই একটা যে দ্য ক্যাস্ট ডিসেবিলিটি সিম্বল অ্যাক্ট 1850, এটা 1850 সালে হওয়ার পরও কেন বাংলাদেশে অ্যাপ্লিকেবল না, শুধু ইন্ডিয়াতে কেন? এটা খুব ইন্টারেস্টিং, তুমি যেরকম চিন্তা করছো আমি চিন্তা করেছি, কিন্তু এই একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখবে, সেটা বলছে ডায়াগোনাল অঞ্চলে প্রযোজ্য, এটা বলা আছে, আবার বলা আছে বাংলাদেশে প্রযোজ্য না। এই জিনিসটা খুবই কন্ট্রাডিক্টরি। আমি অনেক লিটারেচার পড়ে দেখেছি, এই লিটারেচারের এক্সপ্লেনেশন আমি কোথাও পাইনি। আমার ধারণা, এটা আমার ধারণা, আমি কনফার্ম করছি না, সেটা হচ্ছে এটা আমাদের লেজিসলেশন, কতগুলো লেজিসলেশনের কিছু লিমিটেশন থাকে।
এই ক্ষেত্রে আমার একটা উদাহরণ সেটা হচ্ছে 1947 সালে যখন দেশভাগ হয় তখন হচ্ছে যে ল কমিশন গঠন করা, অর্থাৎ নতুন করে একটা সংবিধান বা নতুন করে আইন প্রণয়নের জন্য। তখন হচ্ছে আমি পড়ছি যে তখন যে কমিশনটা গঠন করা হয়েছে তারা কিছু সিলেক্টিভ ল গুলো হচ্ছে অ্যাডপ্ট করছে এবং কিছু নেয় নাই, এরকম মানে ব্রিটিশরা তো অনেক ল গঠন করছে বাট সবগুলো নেয় নাই। তো বিষয়টা কি এরকম যে যেইগুলো নেয় না ওগুলোর মধ্যে এটা একটা? ওটা ঠিক ওটা হতে পারে মেবি, কিন্তু এটা কোনো এক্সপ্লেনেশন নেই। তোমার যুক্তিটা খুব ভালো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু সাধারণত কি হয় এরকম থাকলে নিচে ফুটনোটসের মতো দিয়ে দেয় না। তুমি কি আনসারে কোনো ফুটনোটস পেয়েছো এটা কেন লিখেছে? ফুটনোটস তো নেই। তাহলে আমরা যেটা করছি, আমিও ধারণা থেকে বলছি, তুমিও ধারণা থেকে বলছো, এদের কিন্তু ব্যাখ্যা আমি পাইনি। ব্যাখ্যাটা আমি নিজের মতো করে নিয়েছি, প্লিজ বসো। ব্যাখ্যাটা আমি নিজের মতো করে নিয়েছি যে যারা আইন প্রণেতা আছেন তারা জিনিসগুলো নিয়ে সিরিয়াসলি মাথায় কামাননি বা ব্যাখ্যা দেওয়াটাও তারা খুব জরুরি মনে করেননি, যেটা তোমার আমার মতো মানুষের জন্য খুব দরকার ছিল। মানে আই এম প্লিজ টু হিয়ার সাচ অ্যান ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন। তুমি যে এটা চিন্তা করেছো ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট হয়ে, মানে আমি খুব ইমপ্রেসড। এই চিন্তাটা আমি এখন পর্যন্ত করে ফুলকে ফেলা করতে পারছি না। সেটা হচ্ছে স্টিল আজকে যখন প্রসঙ্গটা আসলোই আমি আরেকটু দেখি, আমি যারা স্কলার রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমি যেটা করেছি, নিজে চিন্তা করেছি, আমি লিটারেচার থেকে দেখেছি কোনো লিটারেচারে আমি এটা কোনো ব্যাখ্যা করতে পারি যেটা থাকা উচিত ছিল, রাইট? এটার একটা কারণ আমি বলি, লিগাল রিসার্চ। হ্যাঁ, লিগাল রিসার্চ হচ্ছে পার্সোনাল ল রিলেটেড ফিল্ডে আমার খুব বেশি রিসার্চ চোখে পড়ে না। এটা হচ্ছে একটা রিসার্চের ইস্যু। আরেকটা বিষয় যেটা হয়, আমরা যেগুলো নিয়ে রিসার্চ করি, আমার এটা আমি নিজের কথা বলছি না, আমার পিএইচডি করার সময় বাংলাদেশের খুব মানে আপনার কি বলবো লিডিং একজন লিগাল, নাম বলছি না, লিডিং একজন লিগাল স্কলারের ইন্টারভিউ করার সৌভাগ্য আমার হয়েছিল। তিনি একটা কথা বলেছেন, যেই কথাটা আমি আজকে তোমাদের বলি। তিনি বলছেন বাংলাদেশে যে রিসার্চাররা রিসার্চ করছে বেশিরভাগ রিসার্চই হচ্ছে ইন্টারন্যাশনাল ল, ট্রেড ল রিলেটেড। এই রিসার্চগুলো আমাদের দেশের জন্য কি করছে তুমি আমাকে বলো, ডিরেক্টলি উনি আমাকে জিজ্ঞেস করছে যে এগুলো করাতে একদম অবশ্যই অনেক ভালো ভালো রিসার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে, এটা খুবই অ্যাপ্রিসিয়েবল। কিন্তু আমার দেশের ফিল্ডে আমার লিগাল প্রবলেম রিলেটেড যে রিসার্চ, এগুলো রিসার্চ পরিমাণ অনেক কম হচ্ছে। এবং উনি একটা এক্সাম্পল দিলেন বাংলাদেশের, তিনি রিসার্চ ইনস্টিটিউশনে থাকার সময় যে বাংলাদেশে যেসব একাডেমিক লিগাল একাডেমিকরা রয়েছেন তারা কি কি রিসার্চ করছে ওদের সম্পর্কে তার একটা ধারণা আছে। তিনি আমাকে বললেন যে তিনি 10টা রিসার্চ পেপার পাচ্ছেন যেটা এক্সক্লুসিভলি বাংলাদেশ তুমি একটা করছো, আর হচ্ছে বাকিগুলোর মধ্যে আমি বলছি ইন্টারন্যাশনাল সবই ফাইন, কিন্তু আমার দেশ রিলেটেড রিসার্চ হচ্ছে না। তার একটা কারণ হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল খুব লিমিটেড, যেহেতু আমাদের লিটারেচার নেই, এই ফিল্ডে কেউ রিসার্চ করতে চায় না। আবার উল্টো ভাবে আমরা রিসার্চ করছি না বলে লিটারেচার সৃষ্টি হচ্ছে না, তাই তো? আমরা করছি না বলে লিটারেচার সৃষ্টি হচ্ছে না, আবার লিটারেচার নাই বলে আমরা রিসার্চ করছি না। তো দুটো জায়গা থেকে এসে এরকম কিছু আনরিজলভ কোশ্চেন রয়ে যাচ্ছে। এই কোশ্চেনটা নিয়ে আমি এখনো সুরাহা করতে পারিনি। Still, I will try and let you know if I get an answer. Okay? তোমরা ফার্স্ট ইয়ার বলে আমি তোমাদেরকে রিসার্চের কি বলবো, রিসার্চের ওয়ার্ডটা দিতে চাই না। আরেকটু কি বলবো, মানে পরের ইয়ারগুলোতে যাও, তোমাদের খুব সম্ভবত থার্ড ইয়ারে লিগাল রিসার্চ মেথোডোলজির উপর একটা পেপার রয়েছে, ওটা শেষ করো। তারপর তোমাদের মধ্যে কেউ, আমি আজকে বলে রাখছি, তোমরা আমি তো সেকেন্ড ইয়ারে পরে তোমাদের পড়াচ্ছি না, যদি ওই কোর্স
Powers of natural guardian. Powers of natural guardian. এটার মধ্যে সাধারণত আগে বলেছি নেচারের গার্ডিয়ানের পাওয়ার হচ্ছে টেক কেয়ার অফ মাইন্ড অফ পারসন এন্ড সেপারেট প্রপার্টি। পার্সন রিলেটেড যে অবলিগেশনটা রয়েছে সেখানে সাধারণত কোনো প্রবলেম তৈরি হয় না। পার্সন রিলেটেড যে অবলিগেশন রয়েছে সাধারণত সেখানে কোনো ঝামেলা হয় না। ঝামেলাটা যে জায়গায় হয় সেটা হচ্ছে প্রপার্টি রিলেটেড যে অবলিগেশনটা রয়েছে নেচারাল গার্ডিয়ানের সেখানে। প্রপার্টি রিলেটেড অবলিগেশন হচ্ছে একজন নেচারাল গার্ডিয়ানের অবলিগেশন হচ্ছে মাইনর প্রপার্টিটা তিনি এমনভাবে টেক কেয়ার করবেন অ্যাজ ইফ ইট ওয়ার হিজ ওন প্রপার্টি। তিনি নিজের প্রপার্টিটা যেরকম করে টেক কেয়ার করবেন তার অবলিগেশন হচ্ছে মাইনরের প্রপার্টিটা তিনি একইভাবে টেক কেয়ার করবেন। এরকম যাতে করে এটা কোনো ধ্বংস কোনো ধ্বংস না হয়, এটার সবকিছু ঠিক থাকে। বুঝতেই পারছো মানুষ নিজের জিনিসকে সবচেয়ে বেশি যত্ন করে অন্য জিনিসকে, সেগুলো নিজেরটা তিনি যেভাবে করছেন সেভাবেই হচ্ছে মাইনরের প্রপার্টি টেক কেয়ার করবেন। এখন এই মাত্রই আমি যে কথাটা বললাম ডিসপিউটেড এরিয়া হচ্ছে প্রপার্টি রিলেটেড কোন ডিসপিউট হয় সেটা হচ্ছে alienation, transfer of minor property। একজন নেচারাল গার্ডিয়ান যেমনিভাবে মাইনরের প্রপার্টিকে টেক কেয়ার করে ঠিক তেমনিভাবে মাইনরের প্রপার্টিটা হস্তান্তর করার কিছু অধিকার তাকে দেওয়া হয়েছে। তবে এই হস্তান্তরের অধিকারটা কিন্তু একটা কোয়ালিফাইড পাওয়ার, লিমিটেড পাওয়ার, এটা আনরেস্ট্রিক্টেড না। একটু আগে আমি বললাম যে মাইনরের গার্ডিয়ান প্রপার্টিটা এমনভাবে টেক কেয়ার করবে যেন এটা তার নিজের প্রপার্টি, কিন্তু প্রপার্টিটা ট্রান্সফার করার ক্ষেত্রে তার সেই এক্সক্লুসিভ রাইটটা নেই। নিজের প্রপার্টি যেরকম মানুষ ইচ্ছে মতো হস্তান্তর করতে পারে ঠিক তেমনিভাবে মাইনরের প্রপার্টি হস্তান্তর করতে পারেন না। এটা একটা লিমিটেড পাওয়ার। এই পাওয়ার এক্সারসাইজ করতে গেলে তাকে কিছু
প্রপার্টি সেটা হচ্ছে ওভার বার্ডেন অলরেডি এটাতে লিজ রয়েছে এটাতে মানে মর্গেজ রয়েছে রিডিম করার কোনো সুযোগ নেই ধরো মানুষ যে প্রপার্টিটা পেয়েছে ওটা হচ্ছে অলরেডি মানে মর্গেজ মানে বার্ডেন ছিল মাইনরিটির আর কোনো ইনকাম নেই যে মর্গেজটা রিডিম করা যাবে উল্টো এটার বার্ডেনটা বাড়তে থাকবে যদি মনে হয় আর কোনো অপশন নেই সেক্ষেত্রে হচ্ছে অ্যাকচুয়াল প্রেশার আপন ডিস্ট্রিক্ট সেক্ষেত্রে হচ্ছে এটা ট্রান্সফার করা যাবে এই জিনিসগুলো হচ্ছে
পুরো দিয়ে দিতে নেক্সট ক্লাস কোথায় তাদের মধ্যে Elimination by elimination participants by initiated guardian. এখানে একটা বিষয় হচ্ছে initiated guardian যদি নিজের মতো করে মানবিক সম্পত্তি রাখার থাকে তিনি ইচ্ছে মতো সেটা ট্রান্সফার করতে পারবেন। ট্রান্সফার করার জন্য তাকে কিছু কন্ডিশনের উপর নির্ভর করতে হবে। এই কন্ডিশনগুলো যদি থাকে তবেই তিনি ট্রান্সফার করতে পারবেন। কন্ডিশনগুলো দুটো কন্ডিশন, একটা হচ্ছে বেনিফিট অফ দ্য স্টেট আর একটা হচ্ছে লিগাল নেসেসিটি। লিগাল নেসেসিটি, বেনিফিট অফ দ্য স্টেট। লিগাল নেসেসিটি নির্ধারণ করার জন্য তোমাকে দেখতে হবে কেসের ফ্যাক্টস এন্ড সার্কামস্ট্যান্স। আমি যেটা বলছি সেটা এক্সাম্পল, সবসময় এক্সাম্পল এটাই হবে, এরকম অন্য কোনো এক্সাম্পলও হতে পারে। লিগাল নেসেসিটি যেটা সেটা হচ্ছে সাইন করা হচ্ছে তোমার ডিসিশন, এটা বেনিফিট অফ দ্য স্টেট হচ্ছে একদম এক কথায় যদি বলি বিষয়টা হচ্ছে এরকম যে যদি হস্তান্তর করার না হয় তবে মাইনরিটি প্রপার্টিটা ক্ষতিগ্রস্ত হবে। ঠিক এই জিনিসগুলো মনোহর প্রসাদ ভার্সেস মুসলমান বাবু যে কেসটা রয়েছে সেই কেসে এই জিনিসগুলো এক্সপ্লেইন করছে। যেমন লিগাল নেসেসিটি, বেনিফিট অফ দ্য স্টেট বলছে যে অ্যাকচুয়াল প্রেশার আপন দ্য স্টেট, এই মর্গেজের কথা বললাম। তুমি লিগাল নেসেসিটি নির্ধারণ করার সময় দেখবে মাইনরিটি প্রপার্টি বার্ডেন কিনা, ওভার বার্ডেন, যে তুমি যদি ট্রান্সফার না করো তবে মানে প্রপার্টি রিলাইজ মানে প্রপার্টি রিকভার করার কোনো সুযোগ নেই। অ্যাকচুয়াল প্রেশার আপন দ্য স্টেট, নেচার টু বি অ্যাবার্টেড। মাইনরিটি প্রপার্টি যদি কোনো একটা রিস্কে থাকে সেই রিস্কটা অ্যাভয়েড করতে হবে না। সেই রিস্কটা অ্যাভয়েড করার জন্য তোমার সেই ছাড়া আর কোনো সেই বন্ধ কোনো ট্রান্সফার ছাড়া আর কোনো অল্টারনেটিভ নেই। ঠিক তেমনিভাবে বেনিফিট টু বি কনফার্ড, তুমি মাইনরিটি প্রপার্টিকে কিছু বেনিফিট দিতে চাও, সেই জিনিসটাও তোমাকে ডিসাইড করতে হবে। কিন্তু বেনিফিট যদি কিরকম যদি হয় মাইনরিটির একটা প্রপার্টি রয়েছে, কোনো বার্ডেন নেই, কোনো কিছু নেই, মোটামুটি চলছে, কিন্তু তুমি ভাবছো যে একটা হাই প্রাইস অফার করেছে কেউ, ডাবল টাকা পাওয়া যাচ্ছে, ডাবল টাকা দিয়ে বিজনেস করলে যেমন আরো লাভ হবে, কিন্তু রিস্কি, তাই না? তুমি তোমার নিজের ইচ্ছা মতো একটা ডিসিশন নিতে পারো, মার্কেট প্রোভাইড করতে পারো। ডাবল প্রাইস পাওয়ার জন্য সেল করা সেটাকে লিগাল নেসেসিটি বলা হয়। কিন্তু তুমি যদি ডাবল প্রাইসও না পাও, কিন্তু জমিটা ভেঙে যাচ্ছে এরকম, তখন তুমি যদি সেল করো সেটাকে বলা হবে লিগাল নেসেসিটি। সরি, বেনিফিট অফ দ্য স্টেট, বেনিফিট অফ দ্য স্টেট। সো এভাবে হচ্ছে তোমাকে সার্টেন করতে হবে কোনটা লিগাল নেসেসিটি, কোনটা বেনিফিট অফ দ্য স্টেট। ঠিক আছে? Sure.
Created after the state, the native to be awarded. ম্যাম দেওয়া শেষেও আছে 181 পেজে and benefit of the state are the actual pressure on the state, B, the danger to be averted, and C, the benefit to be conferred upon it. The actual pressure of the state, they get to be awarded and the benefit to be conferred upon the state. Actual pressure upon the state, the overburden and mortgage living for a California. They get to be awarded to be paid by the state. And the benefit to be conferred upon the state. Bearing land, এখান থেকে কোনো ইনকাম আসছে না এবং এটা কিছু মানে ভেঙেও যেতে পারে সেক্ষেত্রে তুমি কি করলে মানে বেনিফিট টু বি কনভার্ট আপনি যখন তুমি সেটাকে সেল করে আদারওয়াইজ ওনার যে নতুন কিনতে বা সেটা করবে সেটা হচ্ছে একটা বেনিফিট টু বি কনভার্ট আপনি So এগুলোই হচ্ছে ওটাকে গাইডিং প্রিন্সিপাল এখন আমাকে বলো তো আসলে লিগ্যাল নেসেসিটি আর বেনিফিট অফ দ্য স্টেট এই জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রবলেম দিয়ে তোমরা আসলে অ্যানসার করতে পারবে প্রপার্টি ট্রান্সফার করতে পারে লিমিটেশন বাই নেচারাল গার্ডিয়ান আর এটা হচ্ছে কন্ট্রাক্ট বাই নেচারাল গার্ডিয়ান কন্ট্রাক্ট বাই নেচারাল গার্ডিয়ান ঠিক তেমনি ভাবে নেচারাল গার্ডিয়ান The contractor
ক্লাস থেকে একটা কোশ্চেন ছিল আর কি কিভাবে সম্ভব যদি এটা ক্লাসে তোমাদের সাথে একই কথা বলতে হয়? আমি লাস্ট ক্লাসে একটা কেস বলছিলেন শ্রী বালাসু ভার্সেস শ্রী বালাসু দুইটা পার্টি সেম এটা মানে বুঝতে পারছিলাম না আর কি ওটা নামের জন্য যেটা মানে সেম না মিতাক্ষরা স্কুলে হচ্ছে ট্রান্সফার প্রপার্টি হচ্ছে রেস্ট্রিক্টেড আর দায়াবাগা স্কুলে হচ্ছে ট্রান্সফার প্রপার্টি হচ্ছে অ্যাবসলিউট তো এই ক্ষেত্রে আমরা যে টপিকটা আজকে পড়লাম নিজে তো বুঝি না অন্য যারা যায় আর একটা বলছো এটা করতে দিলে Present, ma'am. Yes, ma'am. Yes, ma'am.